আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রাক্তন মহাপরিচালক বাংলা। বন্ধুগণ, সাইফুল বারী মামুন তিনিও মঞ্চের আসনে উপবেশন করেন। সাইফুল বারী মামুন। সম্মানিত সভাপতির অনুমতিক্রমে এবারে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার হামিদা বাই। ডাক্তার হামিদা বাই। সভাপতি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। তো উনি একটু আগে এসে ফেরত গেছেন, আবার ফিরে আসবেন। বিশেষ অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ওয়াসিমুল বারী রাজীব, মহাব্যবস্থাপক এফডিসি। আর উপস্থিত ইতিহাসবিদ, গবেষক, প্রাক্তন মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন, উনি এখনো আসেননি, হয়তো আসবেন। আর ভাষা সৈনিক মহান ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন, ভাষাবিদ কাজী গোলাম মাহবুব ও সুধীজন। আপনাদের সকলকে সাইফুল বারী মামুনের একক প্রকাশনা উৎসবে অংশগ্রহণের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভাষা আন্দোলনের 50 বর্ষ পূর্তিতে আপনারা সবাই আমার সঙ্গে গর্বিত। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক কিছু করেছেন। আজকে মূলত যে অনুষ্ঠানটির মূল যে বক্তব্য সেটা হলো সাইফুল বারী মামুনের অন্যরকম প্রকাশনা উৎসব 2002। এখানে আমি তাৎক্ষণিকভাবে যে বিষয়টি উপলব্ধি করেছি তা হলো সাইফুল বারী মামুনের পোস্টার, সাইফুল বারী মামুনের সঙ্গীত, সাইফুল বারী মামুনের চিত্রকর্ম, সাইফুল বারী মামুনের উপন্যাস, সাইফুল বারী মামুনের কবিতা গ্রন্থ এবং তার ঐতিহাসিক গ্রন্থ পুনঃপ্রকাশ। আমরা বলে থাকি ছবি আঁকা। ছবি এঁকেছেন শেক্সপিয়ারের। আমার হাতে একটি ছবি আছে, শেক্সপিয়ারের ছবি হয়তো ওয়ালে কোনো দিকে লাগানো আছে। এটি সাইফুল বারী হাদিসের নিজের নামে বৈধ প্রেম কি নষ্টামি প্রশ্নবোধক চিহ্ন, প্রেম অমৃতের আচরণ, জীবন উৎসর্গ, আমরণ অপেক্ষা। আমরা সাইফুল বারী হাদিসের, সাইফুল বারী মামুনের যে বইগুলো আমার কাছে আছে, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ, নজরুলের নজরুল এবং বিবিধ প্রেমের কবিতা। এটা আমি প্রকাশ করব। আপনি এই ভাষা আন্দোলনের এই আমার যে পিতা, তারা 13 জন 14 জন তাকে সহ এই তারা একটা এইটা 21 দফা সে ভাষা আন্দোলনের কথা বলেছে। আমি বললাম যে কবেকার কথা? উনি বললেন যে এটা এই অনেক আগে 47-48 সালে। তাই আমি বললাম যে 47-48 সালে ভাষা আন্দোলনের কী হলো, এটা কীভাবে আপনি বলছেন? বলে যে ওনারা একটা বিরাট বললেন যে তখন কাজী গোলাম মাহবুবের কথা বললো, যিনি আজকে উপস্থিত আছেন তিনিও বলবেন। তো বললে যে তার কথা, তাকে আমি চিনি, সর্বদলীয় সংগ্রাম পরিষদের উনি আহ্বায়ক ছিলেন 1952 সালে। তার উপরে উনি আমার বিশেষ বন্ধু। তা আমি বললাম যে মাহবুব যখন আছে তখন তো এই লোককে চেনে সকলে। তো যাই হোক, তারপরে বললেন যে আপনি এটা এই। তা আমি বললাম যে দেখেন, আমি আপনার সম্বন্ধে কিছুই জানি না, আমি এত জানি না বিস্তারিত। আপনি ভাষা আন্দোলন করেছেন, আপনার বাবা এটা করেছেন, এটা যদি আগে তারা কিছু করে থাকেন তা আমি সেইটা না দেখলে আমি বলতে পারলাম। তারপরে সেই লেখাটা নিয়ে আনলেন,
ছাপা এটা। তা আমি পড়ে টরে বললাম যে আমি লিখলাম, তো আমার লেখাটা তিনি গ্রহণ করলেন না। তিনি বললেন যে এটাতে তো আপনি কিছু বললেন না। আমি বললাম যে যা আছে তাই তো বলবো, না আমি একটা আপনাকে এমনি মন গড়াভাবে বলবো। তো এইরকম কথাবার্তা এই হলো। তো যাই হোক, কী লিখেছি সেটা আবার উনি ছাপিয়ে দিয়েছেন। ছাপিয়ে দিয়ে এখন উনি বলছেন যে এটা মানে আমি বলেছি। তা আমি তো নিজেই লিখেছি, আবার নিজেরই সই আছে, আমি তো অস্বীকার করতে পারি না যে হ্যাঁ আমি দিয়েছি। তখন উনি আরেকদিন মানে উনি আমার বন্ধু কাজী গোলাম মাহবুব, তিনি এসে বললেন যে তার আজকের অনুষ্ঠান আছে, তোমাকে যেতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে যাবো, যে তুমি যে এইটা লেখা দিয়েছিলে একটা করে সেটা ছাপিয়ে দিয়েছে, বইটই ছাপানো হয়েছে, এই যে দেখো 3টা বই দিল আমাকে। তা আমি দেখলাম, তো এইসব অবস্থার মধ্যে তো বুঝতেই পারে না আমার এইটা যে আমি ঠিক করতে পারছি না। তারপরে বই দিল, বই তো দেখছি সাইফুল বাড়ির রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ, নজরুলের নজরুল এবং বিবিধ প্রেমের কবিতা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক না কবিতাটা। এই উল্টে দেখছি, তারপরে এইখানে একটা কবিতা মনে হলো যে আপনারা সকলে এটা শুনতে আগ্রহী হবে, আমি পড়ি। যদি আমি আবৃত্তি কোনোদিন করিও নেই, আমার এ ব্যাপার পারদর্শীও না, তবুও যেভাবে হোক ভাষার মাধ্যমে আমি ওনার কথাই, ওনার কবিতা আপনাদের সামনে পড়ছি এই কারণে সেটা পরে বলছি। নামটা হলো দেশ, কবিতা। বিশ্বের মানচিত্রে এটা কোন দেশ? দেশটাকে মনে হয় একটা কুৎসিত উলঙ্গ মানুষের ছবি। দেশের ছবিটা যেন ঠিক উলঙ্গ কুৎসিত মানুষটির মতোই, রাজনৈতিক দর্শন শূন্য, মানুষটির চোখ দুটি অন্ধ, অর্থাৎ দেশটিতে সুশিক্ষার অভাব, লোকটির মাথায় চুল নেই, লোকটি দেখতে ভীষণ বিশ্রী, লোকটির নেরামণ্ডুর ছবিটি প্রকাশ অনেকটা যেন কিছু কবি, শিল্পী, সাহিত্যিক আর সাংবাদিকের মূল্যহীনতার মতোই জ্ঞানশূন্য এক দেশ। ন্যাংটা, অন্ধ, নেড়ে মানুষটির হাত দুখানিও ছেদ করা, তাতে তার মনে হয় দেশে কারিগরি শিল্পের অভাব। লোকটির দুপাটি দাঁতও নেই। দেশটাতে কৃষিকর্মের লাঙ্গল জোর কম। এই চেহারাটাই বোঝায় নিরেট, দৃষ্টিহীন, চুল নেই ও হতছাড়া মানুষটির বুকে ঝলসানো কঠিন ক্যান্সার ব্যাধি। সমস্ত দেশ উল্লেখিত মানুষটির মতোই খুন, রাহাজানি আর দুর্নীতিতে ভুগছে। এবার জবাব দাও, তোমরা কারা? দেশটির নাম কি? কোন দেশকে বললে? এটা কোন দেশ? সকলেই বলবে এটা বাংলাদেশ। এই অবস্থা, কিসের চিত্র কেমনি করে ফুটে উঠল? তো এটা তো আমরা দেখছি, এটাই তো আজকে আমাদের দেশের অবস্থা। যাই হোক, আজকে ইংরেজি তার স্থান করে নিচ্ছে। যতই ইংরেজি শিখি রবীন্দ্রনাথের কথায়, যতই ইংরেজি আপনি শেখেন, ইংরেজি কোনোদিন সঠিক করে উচ্চারণ করতে পারবেন না। এমনকি অশ্ব একটি মহৎ প্রাণী, এই কথাই বলবেন, কিন্তু সঠিকভাবে কোনোদিন ইংরেজির অনুবাদ করতে পারবেন না। হর্স ইজ এ নোবেল অ্যানিমাল, এটা ইংরেজি কথা সকলেই জানে, এটার বাংলা কিছুতেই হতে পারে না। অশ্ব একটি মহান প্রাণী, এটা হতে পারে কি মহান প্রাণী? অশ্ব কি গরু? কোনো প্রাণী মহান হইতে পারে না, কিন্তু ইংরেজিতে বলে হর্স ইজ এ নোবেল অ্যানিমাল। এই যে হতে পারে না, তাহলে এই ভাষা, আমাদের ভাষার কোনো বিকল্প নাই। বাংলা ভাষার বিকল্প বাংলা ভাষা। 50 বছরে কই রাষ্ট্রভাষা হয়েছে 1952, আজকে 2002 সাল। এই এত বছরের মধ্যে এই ভাষাটা আমার কাছে যা মনে হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সমস্যার এখন বড় অবসর। সমস্যা এবার পালাতে চায়। সেই কবিতারও এই অবস্থা হয়েছে। আজকে আমাদের ভাষা শূন্য হয়ে গেছে, এই অবস্থায় এসে পৌঁছেছি।
এই অবস্থা থেকে উদ্ধার আমাদের কোনো প্রতিকার হচ্ছে না। সমস্যায় জর্জরিত হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আজকে যারা যে ক্ষেত্রে আছেন সেখানে লেখা ছিল যে বাংলাদেশে অন্যতম মাধ্যমে বাংলাদেশে 1952 সালে তৎকাল পাকিস্তানে 1952 সালে ভাষা হবে। 2 নম্বর ওইটাতে উল্লেখ আছে ওনার ইয়েতে যে এই কাজী গোলাম মাহবুব তিনিও উপস্থিত আছেন, একমাত্র জীবিত লোক ওই স্বাক্ষরকারীদের মধ্যে উনি। আমি বললাম যে আমি তাতে সই করতে পারবো। জেনে শুনে আমি আপনার এই আমি যে একটা জিনিস বলতে পারে, এই 14 জন যে ভাষা রাষ্ট্রভাষার কথা বলেছেন বাংলাকে, যেভাবে বলুন তো বলে তাহলে সেইটুকু লিখে দেন। আমি সেইটা লিখে দিয়েছিলাম। আমার নিজের লেখাতে শুভেচ্ছা বাণী আমার মহান ভাষা সৈনিক আব্দুল মতিন আমার স্বাক্ষরিত। 14 জন ব্যক্তি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে দাবি করেছিলেন। মনে রাখবেন, স্মরণ খেয়াল করবেন, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে দাবি করেছিলেন। বললেন একমাত্র উর্দুই হবে। আমরা প্রতিবাদ করে বললাম উর্দু না, খালি বাংলাও হবে, করতে হবে। এবং সেই বাংলাকে রাষ্ট্রভাষা করে আমরা আজকে, কিন্তু সরকারি কর্মচারীরা ও ছাত্র চেয়েছিল এবং তার জন্য পাকিস্তানের শাসকরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল, যার জন্য বাংলা যেমন পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়েছিল তেমনি বাংলা একটি রাষ্ট্র হতে পেরেছিল। ওই অন্যতম